হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি স্ট্রিম 5 টা ইনিশিয়েট করতে পারতেছি না। একটু ওয়েট করো, হ্যাঁ? আমরা ক্লাসটা শুরু করব। আমি স্ট্রিম 5 টা একটু ইনিশিয়েট করে নেই। একটু ওয়েট করো তোমরা, হ্যাঁ? আমি স্ট্রিম 5 টা ইনিশিয়েট করতেছি, এরপর আমরা ক্লাস শুরু করব। ওকে, হ্যালো। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? ভাইয়ারা, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আই গেস। ওকে। সো তোমরা এর আগের ক্লাসে সবাই বলছো যে ভাইয়া হাতে লিখে পড়ান। ২-১ জন বলছো যে ভাইয়া আমাদের স্লাইডটা হইলে রিভিশন দিতে বেটার হয়। এইজন্য হচ্ছে আমি তোমাদের জন্য স্লাইড এবং আ হাতে লেখা ২ টাই হচ্ছে ট্রাই করতেছি। আর আজকে তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ তো? আজকে স্ট্রিম 5 আমাদের কাজ করতেছে না। বুঝছো? মানে এটা ফ্রিজ হয়ে গেছে স্ট্রিম 5 এজন্য তোমরা স্ট্রিম 5 এ পাবা না। আ কিছু তোমরা হচ্ছে YouTube আর Facebook এ ক্লাস করতে পারবা। ঠিক আছে? আর অ্যাপে তো যেটা আছে এটাতে তো করতেই পারবা। যদি অ্যাপে কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে তোমরা আমাদের আ Facebook এবং YouTube এ গিয়ে ক্লাস করতে পারবা। আচ্ছা। ওকে, এই যে। আজকে আমাদের টপিক হচ্ছে এটা। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় পারমাণবিক ভর নির্ণয়। ওকে? ওকে। সো আমরা আমাদের বইটাতে চলে আসি। লাস্ট ক্লাস পর্যন্ত কারো কোনো সমস্যা নাই তো, তাই না?
I guess লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা নাই। ওকে। এখন আমরা এখানে শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। এখন জিনিসটা হচ্ছে কি? কি? জিনিসটা হচ্ছে বেসিক্যালি গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই জিনিসটা বললে অনেক কঠিন লাগলেও আসলে খুবই সহজ জিনিস। আমরা গত ক্লাসে যে শিখেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? এই আপেক্ষিক পারমাণবিক ভরটাই আমরা আজকে বের করব। বাট সেটা কি থেকে? সেটা হচ্ছে আমরা শতকরা পরিমাণ থেকে। কিসের শতকরা পরিমাণ? আইসোটোপের। আইসোটোপ। তাহলে আমরা আগের ক্লাসে যেটা শিখছি সেটা হচ্ছে আমাদের মূল ভর থেকে মানে একটা পদার্থের পরিমাণ গ্রামে দেয়া আছে। সেই গ্রাম থেকে আমরা কিভাবে হচ্ছে এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। বাট এখন হচ্ছে আমরা গত ক্লাসে যে আইসোটোপ টপিকটা পড়ছি, সেই আইসোটোপের পরিমাণ হচ্ছে দেয়া থাকবে শতকরা পরিমাণ। সেখান থেকে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। এখন জিনিসটা আমি উদাহরণের সাহায্যে দেখাইলে তাহলে আরো এটা বেশি ইজি হবে। ওকে? ওকে। তো আমরা এই সূত্র-টুত্র কিছু মুখস্থ করব না। আমরা সরাসরি এখানে চলে আসি। ক্লোরিনের ২ টা আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে। কি, কি? একটা হচ্ছে ক্লোরিন 35 আরেকটা হচ্ছে ক্লোরিন 37 ঠিক আছে? এখন ক্লোরিন 35 এটা হচ্ছে 75% আর ক্লোরিন 37 এটা হচ্ছে 25% পাওয়া যায় পৃথিবীতে। এটার মানে বোঝো কিনা আমাকে একটু বলো? ওকে, এটার মানে বুঝছো? এইটার মানে হচ্ছে তুমি যদি পৃথিবীর কোনো একটা জায়গায় ক্লোরিন খুঁজে পাও, ক্লোরিন খুঁজে পাও, তাহলে সেই ক্লোরিনের মধ্যে তুমি ধরো ১০০ গ্রাম ক্লোরিন খুঁজে পাইলা। ১০০ গ্রাম ক্লোরিন। সেটার মধ্যে ৭৫ গ্রাম ক্লোরিন হবে হচ্ছে Cl35 আর বাকি ২৫ গ্রাম ক্লোরিন হবে হচ্ছে Cl37 ঠিক আছে? এটাই হচ্ছে এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায়। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? এই জিনিসটা আমরা বুঝতে পারছি? ওকে। এখন এখান থেকে আমরা এই যে আইসোটোপের এখন পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব? জিনিসটা খুবই সহজ। এটার সাথে এটার গুণ দিব, এটার সাথে এটার গুণ দিব। ঠিক আছে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। যোগ করে ১০০ দিয়ে ভাগ। জিনিসটা খুবই সিম্পল। সূত্র-টুত্র দরকার নাই। কিসের সাথে কি গুণ? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তারপরে যোগ করে ১০০ দিয়ে ভাগ। ঠিক আছে? আচ্ছা। তাহলে আসো দেখো। এটার সাথে এটা গুণ। প্লাস এটার সাথে এটা গুণ। ৩৭ এর সাথে ২৫ গুণ। এরপরে কি করব? ১০০ দিয়ে ভাগ। ঠিক আছে? দেখো এখানে তাই করছে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। যোগ করে ১০০ দিয়ে ভাগ। ঠিক আছে? তাহলে আনসার কত আসে? ৩৫.৫ এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে আমি একটা ভুল করছি, গ্রাম দেই নাই, তাই না? এখানে একটা গ্রাম দিতে হবে। রাইট? এখানে একটা গ্রাম দিতে হবে, তাই না? আপেক্ষিক পারমাণবিক ভর যখন আমরা নির্ণয় করব তখন ৩৫.৫ এর পরে একটা গ্রাম দিতে হবে। তাই না? সুস্মিতা পাল মাইর দিব ধইরা। এখানে গ্রাম দিতে হবে। আপেক্ষিক এই যে সবাই কিরে বাবা তোমরা না বুঝে কেন জি, জি বলতেছো? আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয়? আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না। তাহলে এখানে কিছুই বসবে না। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এখানে গ্রামও বসবে না, এখানে কিছুই বসবে ঠিক আছে? যারা বোঝো নাই তাদের জন্য আমি আবার বলতেছি, জিনিসটা খুবই ইজি।
তোমাকে বলে দিল। আমি আবার বোঝাচ্ছি যারা বোঝো নাই। অনেকেই বলছে, "ভাই আমি বুঝি নাই।" যারা বোঝো নাই তাদের জন্য বলতেছি। একজন এসে জিজ্ঞেস করতেছে, "ক্লাস কি হচ্ছে কিনা?" "কিরে ভাই তুমি ক্লাস দেখতে পাচ্ছ না? কি অবস্থা?" এটা ৭৫%, ৩৭ এটা হচ্ছে ২৫% আছে। ঠিক আছে? এখন তোমাকে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে। আপা ভর। ওকে? আপার স্মৃতি মনে পড়ে যায়, তাই না? আপা ভর নির্ণয় করতে বলছে। এখন এটার জন্য তোমাকে কি করতে হবে? এটার ভর গুণ শতকরা পরিমাণ। প্লাস এটার ভর গুণ শতকরা পরিমাণ। তারপরে হচ্ছে ভাগ করে দিতে হবে ১০০ দিয়ে। সিম্পল। যা থাকবে ২ টা গুণ, ২ টা গুণ। যোগ করে ১০০ দিয়ে ভাগ। জিনিসটা খুবই সিম্পল। বুঝছো? তাহলে দেখো এটা কি হবে? ৩৫ গুণ ৭৫ প্লাস ৩৭ গুণ ২৫। ভাগ করতে হবে কত দিয়ে? ১০০ দিয়ে। ভাগ করলে কত হবে টোটাল? ৩৫.৫। এটাই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক। কারো কি এখানে কোনো কোয়েশ্চেন আছে? অবশ্যই এটা এক্সামের জন্য খুবই ইম্পোর্টেন্ট। এটা অবশ্যই এক্সামে আসবে। অবশ্যই এক্সামে আসবে। ঠিক আছে? আচ্ছা। বুঝছো এইটুকু? ওই স্লাইডটা কোথায় গেল? উম আচ্ছা। এটুকু সবাই আমরা বুঝছি। এখানে যে কাহিনীটা হইছে। বুঝছি? ওকে, ওকে। আচ্ছা। এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দেই। ঠিক আছে? আচ্ছা। ম্যাথটা হচ্ছে ধরো পৃথিবীতে A বলে একটা যৌগ আছে। ঠিক আছে? A বলে একটা যৌগ আছে। এটার ভর সংখ্যা সাপোজ আমি দিলাম ২২০। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমার ২২৫, আরেকটা হচ্ছে তোমার ২৩০। ঠিক আছে? এই ৩ টা হচ্ছে ওর আইসোটোপ। ওকে? এখন A ২২০ আছে ৪০%, ২২৫ আছে হচ্ছে তোমার 35%, আর ২৩০ হচ্ছে প্রকৃতিতে আছে 25%। ঠিক আছে? 25%। বুঝছো? আচ্ছা। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আপা ভর কত? আপা ভর ইজ ইকুয়ালস হোয়াট? এটা তোমরা এখন বসে বের করো। আমি একটু ক্যালকুলেটরে হিসাব করি। যদি আমার ক্যালকুলেটর না স্মার্টফোন। ওকে। করো। এটা করে আমাকে আনসারটা বলো। তাহলে আমি বুঝবো যে তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা। ২২০ এত যোগ আ ব্র্যাকেট ২২৫ ইন্টু এত ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট শুরু ২৩০ ইন্টু এত ব্র্যাকেট ক্লোজ এত ডিভাইডেড বাই এত। ওকে। আমার আনসার চলে আসছে। ভেরি গুড। অনেকে ২, ২, ৪, ২, ৫ দিছো। এটা ২২৪.২৫। তোমাদের মনে হয় কমেন্টে ইয়ে করা যায় না। দশমিক লেখা যায় না ভাইয়া, তাই না? এজন্য মনে হয় অনেকে লিখতে পারো নাই। সো এটার আনসারটা হচ্ছে ভাইয়া ২২৪.৫। এই যে মাশাআল্লাহ পারছো কিন্তু তোমরা। ২২৪.৫। এখন আনসারটা কিভাবে আসছে? খুবই সিম্পল। এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো। তারপরে ৩ টাকে যোগ করো। তাহলে জিনিসটা এরকম। ২২০ গুণ ৪০ প্লাস ২২৫ গুণ ৩৫ প্লাস ২৩০ গুণ ২৫। এবার ভাগ করো কত দিয়ে? ১০০ দিয়ে। তাহলে আমাদের আনসার চলে আসবে এটা। ঠিক আছে আমরা বুঝছি। ওকে, ফাইন, গুড। এইবার আমাদের এটার ব্যবহার। আমরা যে এই জিনিসটা শিখলাম কেন? কেন হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর শিখলাম?
সেই জিনিসটা আমরা এখন জানবো। সেই জিনিসটাই হচ্ছে ব্যাখ্যাটা ভাইয়া এখানে দেয়া আছে। যে আমরা যে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এভাবে নির্ণয় করতেছি, এর ফলে আমাদের লাভটা কি আছে? লাভটা হচ্ছে এটা। দাঁড়াও এখানে কোয়েশ্চেনটা পুরাপুরি দেয়া নাই। আমি তোমাকে কোয়েশ্চেনটা তুলে দিচ্ছি। তো এই উদাহরণটা আগে দেখো। এই উদাহরণটা আগে দেখো। দেখার পরে আমি কোয়েশ্চেনটা বলে দিচ্ছি যে এখানে কোয়েশ্চেনটা কি? এখানে কোয়েশ্চেনটা ঠিকমতো দেয়নি। দেখছো? দেখছো পড়ছো এটা? পড়ছো? একটু বড় করি। হ্যাঁ, এখন দেখো। পড়ছো এটা? পড়ছো? আচ্ছা। কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রকৃতিতে 63 আছে কপার আর কপার 65 আছে। ঠিক আছে? এবং তার আপেক্ষিক পারমাণবিক ভর এটা আমরা হিসাব করে পাইছি হচ্ছে কত? হিসাব করে পাইছি আমরা 63.5। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের কিন্তু এই যে এখানে একটা সূত্র আছে। যে টোটাল ভর থেকে হচ্ছে আমরা যদি ওই যে যেটাকে ১ ধরছি ওটাকে ভাগ দেই তাহলে হচ্ছে আমি আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। তো এভাবে যেকোনো ভাবেই হচ্ছে আমরা কি করছি? এই যে এটা আছে একটা যে ওই একই সূত্রটা আরকি যে পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে যে যাকে ১ ধরছি। কাকে ১ ধরছি ভাইয়া? কার্বন ১২ আইসোটোপের পারমাণবিক ভরের ১/১২ অংশ ধরছি। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা ধরো যেকোনো ভাবেই হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। এখন আমি ধরো হচ্ছে একজন আ ব্যবসায়ী। ঠিক আছে? কপার কিন্তু অনেক মূল্যবান একটা ধাতু। কপার কোথায় ইউজ হয়? এই যে আমরা যে ফোন কিনি iPhone 17 Pro Max যদিও ভাইয়া গরিব, ভাইয়া Samsung চালাই S23 প্লাস। সো এই যে ধরো ব্যবসায়ীরা কি করে? কপার মাটি থেকে তুলে বিক্রি করে। ঠিক আছে? এখন তুমি কোন একটা জায়গা থেকে হচ্ছে কপার তুলতে গেছো। এখন তুমি জানতে চাচ্ছ যে এখানে অ্যাকচুয়ালি কপার ৬৩ কত পার্সেন্ট আছে আর কপার ৬৫ কত পার্সেন্ট আছে। কারণ তোমার জন্য হয়তো কপার ৬৩ লাভজনক। তাহলে তুমি চাও যে ওই জায়গাতে কপার ৬৩ বেশি থাকুক। আবার কারো জন্য হয়তো কপার ৬৫ লাভজনক। তাহলে সে চায় ওই জায়গাতে কপার ৬৫ বেশি থাকুক। ঠিক আছে? তাহলে এখন তুমি কিভাবে বের করবা যে কপার ৬৩ কত পার্সেন্ট আছে আর কপার ৬৫ কত পার্সেন্ট আছে? তুমি কোন একটা খনি খুঁজে পাইছো। ওই খনির থেকে তুমি কপার তুলবা। এখন কপার তুলে তুমি কিভাবে বুঝবা যে কোনটাতে কপার বেশি আছে? কপার ৬৩ বেশি নাকি কপার হচ্ছে ৬৫ বেশি আছে? এটা তুমি কেমনে বুঝবা? তো সেটা বের করার জন্যই আমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর শতকরা যে সূত্রটা এটা আমাদের হেল্প করবে। আমাদের নরমাল আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে হিসাব করি? আমরা জানি পা ভর। আপেক্ষিক পারমাণবিক ভর মানে কত? শতকরা পরিমাণ কি এই ২ টার কোনটা আমি জানি? এটা বা এটা কত পার্সেন্ট আছে আমি জানি? আমি কিন্তু জানি না। তাহলে আমি ধরে নিলাম এটা X% আছে। মাটির মধ্যে এটা X% আছে। ঠিক আছে? এখন X% যদি হয় FB তে কেন বলতেছে ক্লাস হচ্ছে না? কি হইলো? টার্মস অফ সার্ভিস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কি বিপদ? এটা আবার কি জিনিস? বুঝলাম না। আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমি ক্লাস নিচ্ছি। এখানে আবার রেস্ট্রিকশন আসলো কিসে? হুম, দাঁড়া আমি আবার দিচ্ছি ফেসবুকে। থ্যাংক ইউ যে হচ্ছে ধরাই দিছে প্যারাটা। মানে ভুলটা যে ক্লাস হচ্ছিল না। থ্যাংক ইউ। ওকে। I guess we are live again on Facebook. হ্যাঁ, এবার আশা করি ফেসবুকে আবার চলে আসছে। তাই না?
আচ্ছা, Facebook এ স্ট্রিমিং বন্ধ হয়ে গেছিল। আচ্ছা দেখো, সো কপার X% আছে আমরা ধরে নিচ্ছি 63% আছে। তাহলে কপার 65 কত পার্সেন্ট থাকবে? ১০০ থেকে X বাদ দিলে যা হবে তাই। তাহলে ১০০ বিয়োগ X%। ঠিক আছে? এটুকু বুঝছি সবাই? এটা বোঝার কোনো প্রবলেম নেই। এবার আমরা আমাদের সূত্রে কি শিখছি? আমরা সূত্রে শিখছি আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে এটার সাথে এটার পার্সেন্টেজ গুণ, এটার সাথে এটার পার্সেন্টেজ গুণ। তাই না? কপার ৬৩ র সাথে কপার ৬৩ এর পার্সেন্টেজ গুণ, কপার ৬৫ এর সাথে কপার ৬৫ এর পার্সেন্টেজ গুণ। তাহলে কত হবে? ৬৩ গুণ এক্স প্লাস ৬৫ গুণ ১০০ মাইনাস এক্স। ঠিক আছে? ওকে। ডিভাইডেড বাই কত হবে? ১০০। সিম্পল। তাই না? এবার আপেক্ষিক পারমাণবিক ভর আমরা আগে থেকে কি জানি? এটা একদম মানে বেসিক লেভেলের হচ্ছে তোমার সমীকরণ সমাধান আছে না? সেই বেসিক লেভেলের এটা মনে হয় ক্লাস 7 এর সমীকরণ সমাধানের ম্যাথ। ঠিক আছে? ৬৩.৫ এটা কি হবে? ৬৩x প্লাস ৬৫ গুণ ১০০০ ১০০ কত? ৬৫০০ মাইনাস 65x ডিভাইডেড বাই হচ্ছে ১০০ তাই না? তাহলে এটা কত হয়? ৬৩৫০ ইজ ইকুয়ালস ৬৩x প্লাস ৬৫০০ বিয়োগ ৬৫x। এবার আসো ৬৫x মানে আমি আমার মতো সলভ করি, হ্যাঁ? তোমরা তোমাদের মতো সলভ করো। আমি আমার মতো সলভ করতেছি, তোমরা তোমাদের মতো সলভ করো। এটা 2x এখানে হবে ৬৫০০ বিয়োগ ৩৫০ তার মানে এটা হবে ১৫০। ওকে। x ইজ ইকুয়ালস হবে ৭৫। ওকে? তাহলে আমাদের ৬৩% মানে ৬৩ কপার এটা থাকবে ৭৫% আর ৬৫ কপার এটা থাকবে ২৫%। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে যে ৬৩ কপার চায় তার জন্য এখানে মাইনিং করা হচ্ছে সহজ হবে। বুঝছো? আচ্ছা। এই জিনিসটাই আমাদের স্লাইডেও এখানে আ তোমরা তো স্লাইড চাইছো যারা তাদের জন্য বলতেছি যে স্লাইড চাইছো যে এই যে এই জিনিসটাই এখানে দেয়া আছে। ঠিক আছে? এই জিনিসটাই এখানে জাস্ট লিখে দেয়া আছে। ওকে? ওকে। আচ্ছা। এখানে একটু গোলমাল করছে। ওরা ইকুয়েশনটা আসে নাই। এনিওয়েজ এটা তো আমরা বুঝছি। এটা তো আমরা বুঝছি। সো এটা আমাদের বুঝলেই হবে। ঠিক আছে? সবাই আমরা বুঝছি? ওকে, ফাইন। এবার আসা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। আচ্ছা। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় এটার মানেটা আসলে কি? আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। তো সিম্পলি চিন্তা করো, পরমাণু প্লাস পরমাণু প্লাস ডট। মানে এরকম অনেকগুলো পরমাণু মিলে অ্যাকচুয়ালি কি গঠন হয়? এরকম অনেকগুলো পরমাণু মিলে হচ্ছে অ্যাকচুয়ালি একটা অণু গঠন হয়। আচ্ছা, যারা বোঝো নাই তাদের জন্য আবার বলতেছি, আমার এখানে কপার দেয়া আছে, কপার ৬৩ দেয়া আছে। কত পার্সেন্ট আমি জানি না। কপার ৬৫ কত পার্সেন্ট দেয়া আছে সেটাও আমি জানি না। আমাকে জাস্ট বলছে কপারের দুনিয়াতে ২ টা আইসোটোপ আছে। একটা কপার ৬৩ আরেকটা হচ্ছে কপার ৬৫। এখন এই ২ টার আপেক্ষিক পারমাণবিক ভর বলছে ৬৩.৫। আমাকে বলছে কোনটা কত পার্সেন্ট আছে ভাইয়া সেটা বের করো। তো সেটার জন্য আমি কি করব? আমি ধরে নিচ্ছি কপার ৬৩ আছে X%, তাহলে কপার ৬৫ অবশ্যই হবে ১০০ মাইনাস X%। আচ্ছা। এবার আপেক্ষিক পারমাণবিক ভর যখন আমরা হিসাব করব তখন আমরা কি দেখছি? আমরা দেখছি হচ্ছে ভর গুণ হচ্ছে তার পার্সেন্টেজ। আমরা কপার ৬৩ এর ভর যত সেটার সাথে তার পার্সেন্টেজ গুণ দিব। তাহলে ৬৩ ইনটু ভর, সরি ভর গুণ হচ্ছে X। আবারে যোগ বিয়োগ কেন? যোগ বিয়োগ বুঝো না এটা কোন কথা? আর কপার ৬৫ কি হবে? কপার ৬৫ এর সাথে এটা গুণ হবে। তাহলে গুণ হয়ে বসলো। বসার পরে আমরা যোগ করে ভাগ দিব। ঠিক আছে? এরপরে তো নরমাল আমাদের আ ইয়ে
ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর 63 দশমিক 5 তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় এটা বসানো। তারপর হচ্ছে নরমাল যোগ বিয়োগ। এখন যারা এটা বুঝতেছ না বোকা, এই দেখো -65 এপাশে আনলে হয় +65 63 টা এপাশে আনলে -63 অথবা তাহলে +63 -63 কত হয়? 2x অথবা এভাবে হিসাব করতে পারো। 63 আর -65 থেকে কত হয়? -2 -2 এই পাশে আসলে হয় 2x আমি এক লাইন গ্যাপ করছি আরকি, স্কিপ করছি। আমার তো অভ্যাস হয়ে গেছে এগুলো করতে, করতে। আর এখানে ৬৫০০ আছে ৬৩৫০ এটা ওই পাশে নিয়ে গেলে ১৫০ তাহলে এই যে ১৫০ তাহলে ২ ১৫০ x এটা সিম্পল। এটা না বুঝার কি আছে ভাই? সিম্পল। আচ্ছা। তাহলে আমরা জানি যে এবার বুঝছো সবাই? এবার সবাই বুঝছো? ওকে? আচ্ছা। Facebook এ কিন্তু ভিডিও চলতেছে এখন। হ্যাঁ? Facebook এ ভিডিও চলতেছে। আচ্ছা। তাহলে দেখো পরমাণু মিলে হচ্ছে অণু। মানে অনেকগুলো পরমাণু মিলে অ্যাকচুয়ালি হচ্ছে অণু গঠিত হয়, রাইট? অনেকগুলো পরমাণু মিলে অ্যাকচুয়ালি অণু গঠিত হয়। এখন আমাদের বলছে যে আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে, তাহলে আপেক্ষিক আণবিক ভর বের করতে। মানে জিনিসটা খুবই সিম্পল। আমাদের অনেকগুলো পরমাণুর ভর দিছে, এরপরে অণুর ভর বের করে দিছে। জিনিসটা কত সিম্পল আমি বলি। আমরা বই দেখে যাই। এই যে দেখো H2SO4 দিয়ে আমরা দেখাই। ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম। জিনিসটা খুবই সিম্পল। জিনিসটার নাম শুনতে অনেক ভয়ংকর মনে হইতেছে যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। এটা মনে হয় কি জিনিস, তাই না? মনে রাখবা কাগজে বাঘ হচ্ছে যার হাউকাও অনেক বেশি কিন্তু তার ভিতরে জিনিসপত্র কম। তাহলে এখানে হাউকাও অনেক বেশি। কিন্তু এটার জিনিসপত্রটা অ্যাকচুয়ালি কম। কিভাবে? দেখো H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর কত? H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর কত? ঠিক আছে? এটা তোমাকে বের করতে দিছে। এখন এটা বের করতে হইলে তোমাকে বেশ কিছু ইনফরমেশন ওরা দিয়ে দিবে। এটা পরীক্ষায় এত বেশি আসে না। এমসিকিউ তে আসে বাট সিকিউ তে আসে না। কারণ এটা খুবই সিম্পল। তাহলে এখানে তোমাকে বলে দিবে যে যেখানে হাইড্রোজেনের হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা নরমালি ভর কত জানি? আমরা ভর জানি হচ্ছে ১। তারপর সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর কত? সালফারের কত জানি আমরা? সালফারের আমরা জানি ৩২। নরমাল ভর সংখ্যা আমরা যেটা জানি সেটাই আপেক্ষিক পারমাণবিক ভর। সব যৌগেরই আমরা যেটাকে ভর সংখ্যা বলে জানি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা এখানে লিখে দেই যে অ্যাকচুয়ালি আমরা যেটাকে ভর সংখ্যা বলে জানি সেটাই ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? আচ্ছা। এবার আসো O। O এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি ১৬। ঠিক আছে? এখন তাইলে বলো H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর কত? কি হবে? তোমরা বলো। এটা খুবই সিম্পল। মানে এটা দেয়াটা এক ধরনের লজ্জাজনক বিষয়। আলাদা টপিক হিসেবে দেয়া। এটা একটা লাইনে বলে দিলেই হইতো, তাই না? দেয়াটাই এক ধরনের লজ্জাজনক বিষয়। খুবই সিম্পল জিনিস। বায়োলজি ক্লাসে 6 এর ক্লাসে। হ্যাঁ, এটা একদম 6 এর ক্লাসের মতো হচ্ছে টপিক, তাই না? তাহলে কি হবে? অক্সিজেনের ৩২ না? হ্যাঁ, ৩২ ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে সবগুলো পরমাণুর ভর মিলে কি একটা অণুর ভর না? একটা অণুর ভর মানে কি সবগুলো পরমাণুর ভর। তোমরা এসব কি উল্টাপাল্টা লিখতেছো? 49, 49 হ্যাঁ? কি উল্টাপাল্টা লিখতেছো এগুলা? আমার নিজেরই কনফিউজ করে দিছো। আমি তো ভাবছি যে আরে 49 কেন আনছে? দেখো, তাহলে আমরা জানি
অণুর ভর ইজ ইকুয়ালস অণুতে থাকা সবগুলো পরমাণুর ভর তাই না? এটাই তো কমন সেন্স। ভাই কেউ বইলো না ভাইয়া এটাও বুঝি না, তাহলে ভাই তোমার কমন সেন্স নাই। তুমি আবার গিয়ে ক্লাস 7 এ ভর্তি হও। ঠিক আছে? অণুর ভর মানে অণুতে থাকা সবগুলো পরমাণুর ভরের যোগফল। এটা তো সবাই বুঝছি। আচ্ছা। তাহলে অণুর ভরটাই আমার চাইছে যে আপেক্ষিক আণবিক ভর মানে কি? আণবিক মানে হচ্ছে অণুর ভর। তাহলে অণুর ভর চাইছে। তাহলে H2SO4 অণুর ভর। সুতরাং H2SO4 অণুর ভর কত হবে? হাইড্রোজেন কয়টা আছে? ২ টা। তাহলে হাইড্রোজেনের ২ টা পরমাণুর ভর কত? ২ প্লাস সালফার আছে কয়টা? ১ টা। তাহলে সালফারের ভর হচ্ছে ৩২ প্লাস অক্সিজেন আছে কয়টা? ৪ টা। একটা অক্সিজেনের ভর ১৬ তাহলে ৪ টার ভর হবে ৪, ১৬, ৬৪ তাহলে ৬৪ টোটাল হবে ৯৮ এই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। বুঝছো বাবা? কি যোগ বিয়োগ করতেছি ৬৪, ৬৪ টোটালটা ৬৪ না তো? শুধু অক্সিজেনের পরমাণুগুলোর সবগুলোর একসাথে ভর হচ্ছে ৬৪ বুঝছো? ২ কিভাবে দেখো হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পরমাণুর ভর হচ্ছে ১ হাইড্রোজেন কয়টা আছে? ২ টা। তাহলে ২ টা যেহেতু আছে এইজন্য ২ একে ২ একজন জিজ্ঞাসা আণবিক ভর কি? এটার আনসার আমি দিব না। বলো তোমরা বলো এখন কি আণবিক ভর এটার আনসার দেওয়া উচিত? কয়বার বলছি? কয়বার বলছি? তোমরা আনসার দিয়ে দাও। ঠিক আছে? তোমরা আনসার দিয়ে দাও। সো বেসিক্যালি সিম্পলি এখানে যেটা বলছে যে তোমার পরমাণুগুলোর ভর দেয়া আছে, অণুর ভর কত? সিম্পল। পরমাণুগুলোর ভর দেয়া আছে, অণুর ভর কত? তাহলে পরমাণুগুলোর ভর কত? পরমাণুগুলোর প্রত্যেকটার ভর এখানে দেয়া আছে। এখন বলছে টোটাল অণুটার ভর কত? সিম্পল তোমরা এটা বুঝো না? তুমি যদি বলে দেই হাইড্রোজেনের ভর হচ্ছে ১, অক্সিজেনের ভর হচ্ছে ১৬, সালফারের ভর হচ্ছে ৩২ তাহলে H2SO4 এর ভর কত? H2SO4 এর ভর কত? এই জিনিসটাই তো চাইছে রে বাপ। কেন বুঝতেছো না? এই জিনিসটা না বুঝার কি আছে? জাস্ট আপেক্ষিক আণবিক ভর কঠিন একটা শব্দ দিছে আপেক্ষিক আণবিক ভর। এটা সিম্পল জিনিস ভাই। না বুঝার কি আছে? তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন আছে ২ টা তাহলে এটার ভর ২। সালফার আছে ১ টা তাহলে এটার ভর হচ্ছে ৩২ প্লাস অক্সিজেন আছে ৪ টা তাহলে এটা হচ্ছে ৬৪ যারা বুঝছো এরা বিরক্ত হচ্ছ না? এটা খুবই ইজি, খুবই ইজি। বুঝছি আমরা? আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট টপিক তেজস্ক্রিয় আইসোটোপ আমি যতটুকু জানি। হ্যাঁ, ঠিক আছে, ঠিকই জানি। ওকে, এরপরে পর্যায় সারণী এটা ইনশাআল্লাহ আমাদের অভিক ভাইয়া নিবেন। এনিওয়েজ আমার ছুটি এরপরে তোমাদের সাথে কয়েকদিন। খারাপ লাগবে তোমাদের, তোমাদের ক্লাস নিয়ে অনেক মজা পেয়েছি আমি। তোমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট বলতে মেধায় ভালো না ওইটা বলি না। মানে ভালো মানুষ তোমরা। ঠিক আছে? এটা সবসময় ধরে রাখবা। তোমরা আমাকে অনেক হেল্প করছো। আমিও ট্রাই করছি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য। এবার আসো হচ্ছে আইসোটোপ সম্পর্কে জানছি। তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ সম্পর্কে তো ভাই আমরা সবাই জানছি। এবার আমরা হচ্ছে এখন পড়বো তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে? ওয়েলকাম। সবাইকে ওয়েলকাম। তো তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা আসলে কি? তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি আসলে? তেজস্ক্রিয়তা এটার সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে। কেউ কি আমাকে তেজস্ক্রিয়তার সংজ্ঞা বলতে পারবা? তেজস্ক্রিয়তার সংজ্ঞা? তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা কি বলো তো ভাইয়ারা? তেজস্ক্রিয়তার সংজ্ঞা হচ্ছে যদি যদি কোনো
পরমাণু থেকে যদি কোনো পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে শত এই সংজ্ঞাটা তোমাদের বইয়ে নাই। বাট এটা হচ্ছে সংজ্ঞা। তোমাদের বইয়ে তেজস্ক্রিয় তো সংজ্ঞাই দেয় না ঠিকমতো। ঠিক আছে? স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে নিজে, নিজে। মানে নিজে, নিজেই হচ্ছে কাজ হবে। যদি কোনো পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে ৩ টা রশ্মি বেরোয়। ৩ টা রশ্মি কি, কি? আলফা, বিটা, গামা। আলফা অথবা বিটা অথবা গামা। রশ্মি। রশ্মির মানে কি? রশ্মির মানে এখানে বুঝাইছে আলো। ঠিক আছে? বেসিক্যালি এখানে বুঝাইছে আলো। আলো। বের হয়। তাকে তেজস্ক্রিয়তা বলে। তাহলে আমরা তেজস্ক্রিয়তার সংজ্ঞা বুঝলাম যে যদি কোনো একটা পরমাণু থেকে অটোমেটিক্যালি নিজে, নিজে কোনো কিছু করা ছাড়া তুমি কোনো ওকে বাড়ি দাও নাই, তুমি ওকে তাপ দাও নাই, তুমি ওকে চাপ দাও নাই, তুমি ওর উপরে পানি দাও নাই, কিচ্ছু দাও নাই। নিজে, নিজে ও কি করতেছে? আলফা, বিটা আর গামা রশ্মি বের করতেছে ভাইয়া। তাহলে আমরা ওকে কি বলবো? তাহলে আমরা ওকে বলবো হচ্ছে ভাইয়া তেজস্ক্রিয়তা। ঠিক আছে ভাইয়া? বুঝছি? আচ্ছা। এখন আমাদের কোয়েশ্চেনটা আসছে হচ্ছে ভাইয়া আলফা, বিটা, গামা রশ্মি আসলে কি? তাই না? দেখো আলফা রশ্মি এটা তোমাদেরকে আমি রাদারফোর্ডের গঠনের সময় পড়াইতে চাইনি। এটা আমার ভুল হইছে। তখন এটা পড়াইলে অবশ্যই তোমরা বুঝতা না। ঠিক আছে? এখন বুঝবা। হিলিয়াম, হিলিয়াম পরমাণু আছে না? হিলিয়াম পরমাণু। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ২। কারণ হাইড্রোজেনের পরে হিলিয়াম। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ২। হিলিয়ামের ভর সংখ্যা কত? ৪। কারণ হিলিয়ামে ২ টা প্রোটন আছে, ২ টা নিউট্রন আছে। ঠিক আছে? আচ্ছা। এবার এই হিলিয়াম পরমাণু যদি ২ টা ইলেকট্রন ত্যাগ করে, এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। এই হিলিয়াম পরমাণুটা যদি ২ টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা কি হবে? 2 প্লাস নাকি 2 মাইনাস? হিলিয়াম পরমাণু যদি ২ টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হবে কি 2 প্লাস নাকি 2 মাইনাস? হ্যাঁ, বলব ভাইয়া ৩ টা রশ্মি একসাথে বের হয় কিনা বলব। তাহলে সেটা হবে 2 প্লাস। ঠিক আছে? এই যে এই জিনিসটা এটাকেই বলা হয় আলফা রশ্মি। এই জিনিসটা যখন প্রচন্ড বেগে বের হয় তখন সেই জিনিসটাকে আমরা বলি আলফা রশ্মি। বা এইটার বাংলার কঠিন নাম হচ্ছে দ্বি-ধনাত্মক। দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে? দ্বি-ধনাত্মক কেন? দ্বি মানে হচ্ছে ভাইয়া ২। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ। তার মানে এটা 2 পজিটিভ। বুঝছো? এটাকে বলা হয় দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস ভাইয়া। বুঝছি আমরা সবাই? ওকে ফাইন। তাহলে আলফা রশ্মি আমরা বুঝলাম। এবার আসো বিটা রশ্মি। বিটা রশ্মি। বিটা রশ্মি হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন। বিটা রশ্মি হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন। ইলেকট্রন যখন প্রচন্ড বেগে ছুটতে থাকে তখন সেটাকে আমরা বলি বিটা রশ্মি। ঠিক আছে? ইলেকট্রন যখন প্রচন্ড বেগে ছুটতে থাকে তখন সেটাকে আমরা বলি বিটা রশ্মি। আর গামা রশ্মি, গামা রশ্মি এটা হচ্ছে জাস্ট আলো। আর কিচ্ছু না। জাস্ট আলো। ভাইয়া এটাতে না বোঝার কি আছে সাবিহা? এটা তো না বোঝার কিচ্ছু নাই। সিম্পল। এর চেয়ে সহজভাবে তো কেউ বুঝাইতে পারবে না তোমাকে। সো তুমি যদি এরপরেও না বোঝো তার মানে তো হয় তোমার মনোযোগ নাই অথবা তুমি ব্রেইন খাটাচ্ছ। ঠিক আছে? সবাই এটা বুঝছো? যদি 90% বোঝো তাহলে আমি আর পড়াবো না। বুঝছো? বুঝছো?
এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। ঠিক আছে? হিলিয়াম পরমাণুর এটা হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে ২। আর এটা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে ৪। এবার হিলিয়াম পরমাণু যদি ২ টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কি হয়ে যাবে? তাহলে সে হয়ে যাবে হচ্ছে হিলিয়াম 2+। ঠিক আছে? এই যে হিলিয়াম 2+ এটাকে বলা হচ্ছে আলফা কণা। ঠিক আছে? এই আলফা কণাটা যখন ছুটতে শুরু করে তখন সেটাকে আমরা বলি আলফা রশ্মি। বুঝছো? বুঝছো? এবার বুঝছো? আচ্ছা, ওকে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের আইসোটোপ ভেঙে যে আ আলফা, বিটা, গামা এগুলো বের হয়ে যায়, এগুলো আসলে কি? এখন কথা হচ্ছে এই রশ্মিগুলো কোথা থেকে বের হয়? এটা হচ্ছে একটা পরমাণু। এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস। আর এটা হচ্ছে তার চারদিকের অংশ। ঠিক আছে? এটা হচ্ছে ১ম শক্তি স্তর, এটা হচ্ছে ২য় শক্তি স্তর, এটা হচ্ছে ৩য় শক্তি স্তর। ওকে? আচ্ছা। তো এই রশ্মিগুলো অ্যাকচুয়ালি বের হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। কোথা থেকে বের হয়? পরমাণুর নিউক্লিয়াস থেকে। তার মানে এখান থেকেই আলফা বের হয়, এখান থেকে বিটা বের হয়, এখান থেকে গামা বের হয়। এবং ৩ টা একসাথেও বের হইতে পারে, ৩ টা আলাদাও বের হইতে পারে। এর কোনো ঠিক নাই। একেকটা পরমাণু একেক রকম। ঠিক আছে? এটা একসাথেও বের হইতে পারে, এটা আলাদাও বের হইতে পারে। ঠিক আছে? এটার কোনো ঠিক ঠিকানা নাই। ওকে? আচ্ছা। এখন আলফা কণা বের হয়। এটার মানে কি দেখো, ধরো এই নিউক্লিয়াসটা হচ্ছে সাপোজ ধরো এই নিউক্লিয়াসটা হচ্ছে ইউরেনিয়ামের নিউক্লিয়াস। ইউরেনিয়াম 92। ইউরেনিয়ামের ভর সংখ্যা হচ্ছে ওয়েট ভর সংখ্যা তো 92 না। পারমাণবিক সংখ্যা 92 হচ্ছে 92 আর এটা হচ্ছে 228। 228 না? দাঁড়াও একটু ওয়েট। 228 না 18? কনফিউজড হয়ে গেছি, ভুলে গেছি। ও 235 ঠিক আছে। 235 218 এটা ইন্টারের পড়া তো অনেকদিন ইন্টার পড়ে না, ভুলে গেছি। এনিওয়েজ এটা হচ্ছে ইউরেনিয়াম 235। ঠিক আছে? ওকে? আচ্ছা। এখন এইটার মধ্যে কয়টা প্রোটন আছে? ৯২ টা প্রোটন আছে এবং অনেকগুলো নিউট্রন আছে। তাই না? তো এই পরমাণুটা আস্তে, আস্তে ভাঙতে থাকে। ও ভেঙে ওর কাছ থেকে কি বের হয়? হিলিয়াম পরমাণু বের হয়ে যায়। হিলিয়াম 2+ করে পরমাণুগুলো বের হয়ে যেতে থাকে এই যে। ওর ভেতর থেকে এই যে এরকম করে একটার পর একটা হিলিয়াম পরমাণু বের হয়ে যায়। এই যে। তাহলে ওর ভেতর থেকে যত হিলিয়াম পরমাণু বেরোবে তত কি ওর ভর কমবে না? তাহলে জিনিসটা খুবই সিম্পল দেখো, খুবই সিম্পল। এটা তোমাদের লেভেলের পড়া না, তোমাদের ইন্টারের পড়া। বাট আমি তাও এটা বুঝায় দিচ্ছি যাতে তোমরা বুঝো। খুবই সিম্পল জিনিস। তাহলে ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা কেন বের হয়, তাহলে ইউরেনিয়াম কিসে পরিণত হবে? দেখো, ইউরেনিয়াম ২৩৫, ঠিক আছে? আর ৯২। এটা থেকে ধরো একটা আলফা কণা বের হয়ে গেল। আলফা কণা মানে কি 4 টু হিলিয়াম 2+। এটা বের হয়ে গেল। তাহলে ইউরেনিয়াম থেকে ২ টা প্রোটন বের হয়ে যাচ্ছে না? তাহলে এটা কি আর ইউরেনিয়াম থাকবে? এটা আর ইউরেনিয়াম থাকবে না। এটার ভর হবে ৯০। অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম। তাহলে এটা হয়ে যাবে তখন অ্যাক্টিনিয়াম পরমাণু। কারণ অ্যাক্টিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ৯০। আর ভর সংখ্যা কত হবে? ২৩৫ টা থেকে ৪ টা চলে যাচ্ছে। তাহলে এটা কত হবে? ২৩১। ঠিক আছে? আর ওই প্লাস মাইনাসের হিসাব থাকে। ঠিক আছে? ইলেকট্রনকে আমরা এখানে হিসাবের মধ্যে। তাহলে এই কাহিনী ঘটবে। এটা কি বুঝছি আমরা? খুবই সিম্পল না? তাহলে ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে দেখো আমরা এতক্ষণ দেখে আসছি, শিখে আসছি এটা তোমরা ফিজিক্সে ইন্টারমিডিয়েট এর চ্যাপ্টার 8 এ গিয়ে পাবা। আর যখন ইন্টারমিডিয়েট এ ফিজিক্স পড়াই তখন এটা পড়াই। সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে নরমালি দেখি ইলেকট্রন উপরে নিচে যাওয়া আসা করে। বাট এখানে কি হচ্ছে পরমাণুর একদম কলিজায়, পরমাণুর একদম নিউক্লিয়াস থেকে হচ্ছে কি হচ্ছে? নিউক্লিয়াস থেকে একদম ইলেকট্রন সরি আ তোমার হিলিয়াম পরমাণু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে? ওকে। আমরা তাহলে এটা বুঝছি। তাহলে এটা আমরা বুঝলাম যে আলফা রশ্মি কিভাবে বের হয়। ঠিক আছে? এটা হচ্ছে হাই ক্লাসের পড়া।
ভাইয়ার ক্লাসের পড়া। ওকে? আমরা বুঝলাম। এবার মজার ব্যাপার ঘটে হচ্ছে ভাইয়া বিটা রশ্মির ক্ষেত্রে। বিটা রশ্মির ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ইউরেনিয়াম ২৩৫ আর এটা হচ্ছে এটা অনেকেই বোঝে না। এইচএসসি স্টুডেন্টরা এটা বোঝে না। সো আমি অনেক বড় একটা রিস্ক নিতেছি তোমাদের এটা বোঝানোর ট্রাই করব। ইউরেনিয়াম ২৩৫ আর ৯২ এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়। এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারে, ভাইয়া এটা কি ধরনের পাগলের মতো কথাবার্তা হলো? নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন আসবে কোথা থেকে? নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন আসবে, রাইট? নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন আসবে কোথা থেকে? তাই তো? ইউরেনিয়ামের মধ্যে ৯২ টা আছে প্রোটন, তাই না? এটা তো আমরা এখানে দেয়াই আছে। ৯২ টা প্রোটন। তাহলে প্রোটন হচ্ছে ৯২ টা। আর নিউট্রন কয়টা? ২৩৫ থেকে ৯২ বিয়োগ করব ৩। এখন কেউ বইল না ভাইয়া এটা কেমনে হইছে এটা বুঝি না। ঠিক আছে? এটা নরমাল বিয়োগ। ১৩, ৪, ৪, ১। নিউট্রন আছে ১৪৩ টা। ওকে? আচ্ছা। প্রত্যেকটা নিউট্রন মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রন মানে কি? নিউট্রন মানে হচ্ছে ও নিউট্রাল, তাই না? এটাই তো আমরা জানি। নিউট্রন মানে হচ্ছে ও নিউট্রাল, রাইট? ও নিউট্রাল কেন? আচ্ছা ধরো কোন একটা জায়গায় একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে না? একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। তাহলে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ মিলে ওরা নিউট্রাল হয়ে যাবে না? নিউট্রাল হয়ে যাবে না? বুঝছো তো? কোন একটা বস্তুর একটা পাশে একটা পজিটিভ চার্জ আছে, আরেকটা পাশে একটা নেগেটিভ চার্জ আছে। কিন্তু ২ টা মিলে নিউট্রাল হয়ে যাবে না? সিম্পল। তাহলে নিউট্রনটা নিউট্রাল কেন? কারণ নিউট্রনের ভেতরে অ্যাকচুয়ালি আছে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন। সহজ ভাষায় আরকি। নিউট্রনের ভেতরে একটা প্রোটন আছে এবং একটা ইলেকট্রন আছে। বুঝছো? নিউট্রনের ভেতরে একটা প্রোটন আছে এবং আরেকটা ইলেকট্রন আছে। তাহলে এই ১৪৩ টা নিউট্রনের ১৪৩ টা প্রোটন আছে, ১৪৩ টা নিউট্রন। তোমরা কি আমার বাংলা কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা। তাহলে ১৪৩ টা নিউট্রনের মধ্যে কি আছে? ১৪৩ টা প্রোটন, ১৪৩ টা ইলেকট্রন। তাহলে আমরা আবার একটু দেখি যে এই ১৪৩ টা নিউট্রনের মধ্যে n is equals ১৪৩ হলে এখানে কি আছে? ১৪৩ টা প্রোটন, ১৪৩ টা নিউট্রন, রাইট? বুঝছো? আচ্ছা। এখন আই ১৪৩ টা নিউট্রন না, সরি। ১৪৩ টা ইলেকট্রন। ১৪৩ টা নিউট্রন মানেই তো ১৪৩ টা প্রোটন, ১৪৩ টা ইলেকট্রন, রাইট? আচ্ছা। এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। বিটা রশ্মিতে কি হয়? ইলেকট্রন একটা করে বের হয়ে যায়। এখন যদি বিটা রশ্মি ইউরেনিয়াম থেকে বের হয়, তাইলে এই জায়গা থেকে কি একটা ইলেকট্রন বের হয়ে যাবে না? তাহলে এই জায়গা থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, একটা ইলেকট্রন যদি বের হয়ে যায়, তাহলে এটার মধ্যে ইলেকট্রন কয়টা বাকি থাকবে? ১৪২ টা ইলেকট্রন, তাই না? এই ১৪২ টা ইলেকট্রন বাকি থাকবে। কারণ একটা ইলেকট্রন তো আমি বের করে দিচ্ছি। এবং ইলেকট্রনটা কোথা থেকে বের হয়? প্রোটনের মধ্যে কি কোনো ইলেকট্রন আছে? নাই। তাহলে এই ১৪২ টা ইলেকট্রন কয়টা প্রোটনকে নিউট্রাল করতে পারবে? একটা ইলেকট্রন একটা প্রোটনকে নিউট্রাল করে নিউট্রন বানাইতে পারে। ১৪২ টা ইলেকট্রন কয়টা প্রোটনকে নিউট্রাল করে নিউট্রন বানাইতে পারবে? অবশ্যই ১৪২ টা প্রোটন, তাই না? তাহলে এখানে ১৪৩ টা প্রোটন আছে। আর এখানে ১৪২ টা প্রোটনকে নিউট্রাল বানাইছে। তাহলে প্লাস একটা প্রোটন এক্সট্রা রয়ে যাচ্ছে না? একটা প্রোটনকে নিউট্রাল করার জন্য কি কোনো ইলেকট্রন আছে? নাই। কারণ এই একটা প্রোটনকে যে নিউট্রাল করতো সে তো বের হয়ে গেছে। এই একটা প্রোটনকে যে ইলেকট্রনটা নিউট্রাল করতো সে তো বের হয়ে গেছে। তার ফলে এইখানে এই জায়গাটাতে এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে এইখানে টোটাল নিউট্রন আছে ১৪২ টা নিউট্রন প্লাস একটা প্রোটনের পরিমাণ বেড়ে গেছে। বুঝছো? তাহলে দেখো বিক্রিয়ার মধ্যে ঢুকছিল ১৪৩ টা নিউট্রন। কিন্তু বিক্রিয়ার পরে বাইর হইতেছে কি ১৪২ টা নিউট্রন প্লাস একটা প্রোটন।
বুঝছো? আচ্ছা। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই জায়গাতে খেয়াল করে দেখো। তাহলে এখানে রেজাল্ট কি হবে? এখানে রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে ইউরেনিয়াম। ইউরেনিয়ামে আগে প্রোটন ছিল ৯২ টা, নিউট্রন ছিল ১৪৩ টা। বাট একটা ইলেকট্রন বের হয়ে যাওয়ায় প্রোটন তো প্রোটনের জায়গাতেই আছে। প্রোটন তখন আমরা হিসাব চেঞ্জ করিনি। বাট নিউট্রনের ক্ষেত্রে কাহিনী কি হইছে? ১৪২ টা নিউট্রন এবং একটা এক্সট্রা প্রোটন বাইর হইছে। এই একটা এক্সট্রা প্রোটন, এই যে এই এক্সট্রা প্রোটনটা আছে, এই এক্সট্রা প্রোটনটাকে আমরা যদি এটার সাথে যোগ করি, তাহলে এখানে কয়টা প্রোটন হয়? এখানে টোটাল প্রোটন হয় ৯৩ টা। কারণ প্রোটন ৯২ টা আগে থেকেই ছিল। নিউট্রন ছিল ১৪৩। এখন নিউট্রন কইমা হয়ে গেছে ১৪২ আর একটা প্রোটন এক্সট্রা হইছে। তাহলে এই এক্সট্রা প্রোটনটা এটার সাথে যদি যোগ করি তাহলে ৯৩। তাই না? এবার খেয়াল করে দেখো। প্রোটন হচ্ছে ৯৩ টা আর নিউট্রন হচ্ছে ১৪২ টা। বিক্রিয়ার পরে প্রোটন ৯৩ টা, নিউট্রন হচ্ছে ১৪২ টা। যোগ করলে দেখবা ২৩৫ ই থাকে। তাহলে বিটা রশ্মি বের হইলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না। কারণ কি হয়? একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হয়ে গেছে। ভিতরে কি চেঞ্জ হইছে ওটা তো আর আমরা বাইরে থেকে ভর সংখ্যা হিসাব করে বুঝতে পারব না। বুঝছো? জাস্ট কি হইছে? ভিতরের একটা নিউট্রন প্রোটনে পরিণত হয়ে গেছে। এজন্য ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না। কারণ ভর সংখ্যা মানে কি ভাইয়া? প্রোটন প্লাস নিউট্রন। বুঝছো? সো যারা বোঝো না এটা কোনো সমস্যা নাই। আমি আশা করি 99% স্টুডেন্টই বুঝছো। আমি জানি 99% স্টুডেন্ট এটা বুঝছো। যারা বুঝো না এটা তোমাদের সমস্যা। সব এটা উপরের ক্লাসের পড়া। ঠিক আছে? এটা যদি না বুঝে থাকো তাহলে কি করবে? রেকর্ডেড ক্লাসে আরেকবার দেখে নেবে, প্যারা নেই। এটা খুবই ইজি পড়া। বুঝছো? আচ্ছা। এনিওয়েজ, এবার আসো। এটা খুবই ইম্পোর্টেন্ট। এরপরে আমার অ্যাকচুয়ালি পড়ানোর মতো কিছু নাই। এরপরে হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে বইয়ের থেকে দেখাই দিব যে আইসোটোপের এই জিনিস। বাট আইসোটোপ কিন্তু ভেরি মাচ ইম্পোর্টেন্ট। এটা খ নাম্বারে প্রচুর আসে। ঘ নাম্বারেও আসে এবং আইসোটোপ থেকে এমসিকিউ আসে। তাহলে আইসোটোপের সংখ্যা হচ্ছে ৩০০০ থেকে বেশি। এর মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া গেছে। যে আইসোটোপ গুলো প্রকৃতিতে পাওয়া যায় এগুলোকে বলা হয় প্রাকৃতিক আইসোটোপ, আর যেগুলোকে হচ্ছে ল্যাবরেটরিতে বানানো হয় সেগুলোকে বলা হয় হচ্ছে কৃত্রিম আইসোটোপ। এবার আসলে আইসোটোপের কি, কি কাজ? ১ম হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আমরা আইসোটোপ ইউজ করতে পারি। কি, কি ক্ষেত্রে? যেমন তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম, এটাকে আমরা শরীরের ভিতরে প্রবেশ করাই এবং এই আইসোটোপ যখন হচ্ছে শরীরের কোন একটা জায়গায় জমা হয়, তখন ওই জায়গা থেকে গামা রশ্মি বের হয়। মানে জিনিসটা কাইন্ড অফ লাইক এরকম। জিনিসটা হচ্ছে ধরো তোমার শরীর ধরো এটা, ঠিক আছে? তোমার শরীর এটা, কি হইলো? হ্যাঁ, ধরো তোমার শরীর হচ্ছে এটা। হ্যাঁ? এখন আমি তোমার শরীরের ছবি তুলতে চাই। তাহলে আমি কি করব? আমি তোমার শরীরে টেকনেশিয়াম ঢুকায় দিব। টিসি। টেকনেশিয়াম কত ঢোকাবো? টেকনেশিয়াম 99 ঢোকাবো। তাহলে টেকনেশিয়াম 99 ঢুকাইলে টেকনেশিয়াম হচ্ছে গামা রশ্মি বের করে। একেকটা আইসোটোপ একেকটা জিনিস বের করে। আবার কোন আইসোটোপ সবই বের করে। আলফা, বিটা, গামা। তাহলে টেকনেশিয়াম যখন হচ্ছে শরীরের কোন একটা, হ্যাঁ, অ্যামেজিং আর্ট ভাইয়া, থ্যাংক ইউ। টেকনেশিয়াম যখন ভাইয়া শরীরের কোন একটা জায়গায় জমা হবে, তখন সেই জায়গাটা থেকে কি বের হইতে থাকবে কন্টিনিউয়াসলি? সেই জায়গাটা থেকে কন্টিনিউয়াসলি গামা রশ্মি বের হইতে থাকবে। গামা রশ্মি। এবং ফটোগ্রাফ মানে কি? তোমাদেরকে এটা বলছি না, ফটোগ্রাফ, ছবি ইংরেজি হচ্ছে ফটোগ্রাফ। ছবি। ফটোগ্রাফ। ফটো মানে হচ্ছে আলো। আর গ্রাফ মানে হচ্ছে আঁকা। তাহলে ফটোগ্রাফ মানে হচ্ছে আলোর সাহায্যে কোনো কিছু আঁকা। তাহলে গামা রশ্মি কি বলছি? এটা একটা আলো। যখনই গামা রশ্মি বের হয় তখন গামা রশ্মির আলোটাকে আমরা ধরে ফেলি। একটা কাগজের মাধ্যমে বা একটা প্লাস্টিকের মাধ্যমে ধরে ফেলি। ধরে ফেলে হচ্ছে আমরা এটার ছবিটা আঁকতে পারি। বুঝছো? ইমন ভাই মারামারি করে দাঁত ভাঙা শব্দ। কিরে ভাই তোমরা কেন গল্প করতেছো? গল্প করে না। আচ্ছা। এবার টেকনিশিয়ান এর লাইফ টাইম হচ্ছে ৬ ঘন্টা। লাইফ টাইম মানে কি? লাইফ টাইম মানে হচ্ছে এটা সর্বোচ্চ ৬ ঘন্টা তেজস্ক্রিয় থাকতে পারে। ৬ ঘন্টা পরে এটার তেজস্ক্রিয়তা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে ৬ ঘন্টা পরে যেহেতু এটার তেজস্ক্রিয়তা নষ্ট হয়ে যায়, এটা আমাদের বডির জন্য নিরাপদ। ঠিক আছে? বডির জন্য কেন নিরাপদ? কারণ বডি থেকে কন্টিনিউয়াসলি তেজস্ক্রিয় রশ্মি বের হইতে থাকলেও এটা আমাদের বডির জন্য ক্ষতিকর। এজন্য যেহেতু টেকনিশিয়াম 99 খুব দ্রুত হচ্ছে নষ্ট হয়ে যায়, এজন্য এটা আমাদের বডির জন্য ভাইয়া নিরাপদ। ঠিক আছে, আমরা বুঝতে পারছি না? ওকে। এবার আসো রোগ নিরাময়। থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড হচ্ছে আমাদের এই যে এই একটা
গ্রন্থি থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে? তো আয়োডিন না খাওয়ার কারণে মেইনলি থাইরয়েড গ্রন্থি ফুলে যায় সেটাকে গলা এটা তো অনেক আগেই তোমরা হচ্ছে ইয়েতে শিখে বায়োলজিতে শিখে আসছো। বা শিখবা সামনে। বায়োলজির হচ্ছে চ্যাপ্টার 4 এ মনে হয় এটা আয়োডিন। তো 5 এও থাকতে পারে। আমার এক্সাক্টলি মনে নেই। তো থাইরয়েডের জন্য আমরা 131 আয়োডিন প্রবেশ করাই। ঠিক আছে? এই 131 আয়োডিন কি করে? তেজস্ক্রিয় রশ্মি বের করে আমাদের যে ক্যান্সার কোষগুলো আছে ওইগুলো তারপরে এই কোবাল্ট 60 এটা হচ্ছে আমাদের টিউমারের উপস্থিতি নির্ণয়ে ইউজ হয়। তারপর রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফরাস, ফসফরাসের 32 এর ফসফেট ব্যবহার করা হয়। এবার আসো হচ্ছে আ ফসলের পুষ্টি। ফসলের পুষ্টিতে হচ্ছে আইসোটোপ ব্যবহার করে জমিতে নাইট্রোজেন, ফসফরাস কি পরিমাণে আছে এটা জানা যায়। ঠিক আছে? কি পরিমাণে নাইট্রোজেন আর ফসফরাস আছে এটা জানা যায়। এটা দাগায় রাখো এই লাইনটা। দাগাইলে আমি নেক্সট পার্টটাতে যাচ্ছি। এবার এটা কিসের সাহায্যে মাপা হয়? ভাইয়া এটা মাপা হয় হচ্ছে গাইগার মুলার কাউন্টার দিয়ে। গাইগার মুলার কাউন্টার দিয়ে হচ্ছে এটা মাপা হয়। এরপর ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতেও আমরা কি করি? আমরা হচ্ছে আইসোটোপ ইউজ করি। ক্ষতিকর পোকামাকড় আমরা আইসোটোপ দিয়ে তেজস্ক্রিয় রশ্মি দিয়ে মেরে ফেলি। তারপর আ উদ্ভিদ কোষের যে জিন, জিন মানে হচ্ছে উদ্ভিদের ডিএনএ এর একটা অংশকে বলা হয় জিন। বুঝছো? উদ্ভিদের ডিএনএ এর একটা অংশকে বলা হয় জিন। তাহলে উদ্ভিদের যেই ডিএনএ আছে সেই ডিএনএ টাকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে চেঞ্জ করে দিতে পারি। বুঝছো? এজন্য আইসোটোপ কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিকর। কারণ আইসোটোপ যদি আমাদের বেশিক্ষণ তেজস্ক্রিয়তা থাকে আইসোটোপের আমাদের সাথে, তাহলে আইসোটোপ কি করতে পারে? আমাদের ডিএনএ এর পরিবর্তন করতে পারে। এটা অনেক ক্ষতিকর। এবার আসা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদনে হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ তৈরিতে হচ্ছে এই আইসোটোপ ব্যবহার করা হয়। পদার্থবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায়ে এটা বিস্তারিত আলোচনা করা আছে। সো ইট ইস নট মাই কাপ অফ টি এটা আমার পড়ানোর কোনো মানে টপিক না। আমি এটা পড়াচ্ছি না। একটা ইডিয়মস বলে দেই যে কাপ অফ টি, কাপ অফ টি। কাপ অফ টি মানে হচ্ছে আ তোমার আ দায়িত্ব অথবা অধিকার। মানে এটা আমার কাজ না, কাজ। মানে তোমার কাপ অফ টি তো তোমাকেই পান করতে হবে, তাই না? তোমার কাপ অফ টি তো অন্য কেউ পান করে দিতে পারবে না। সো নট মাই কাপ অফ টি মানে এটা অ্যাকচুয়ালি আমার কাজ না বা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এবার আসো, বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে হচ্ছে সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। যদিও এই বিদ্যুৎ কেন্দ্রটা অনেক ঝুঁকিপূর্ণ একটা বিদ্যুৎ কেন্দ্র। কারণ আ এটা সুন্দরবনের খুব কাছাকাছি অ্যান্ড এটাতে তোমার যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, ওই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো খুব স্ট্রং না। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা সম্ভব। বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তার মানে কত? ২,৪০০ মেগাওয়াট। মেগাওয়াট এভাবে লিখি। এম বড় হাতের, ডব্লিউ বড় হাতের। ঠিক আছে? আচ্ছা। এবার আসো তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব। তেজস্ক্রিয় আইসোটোপে হচ্ছে সবচেয়ে ক্ষতিকর প্রভাব হচ্ছে ২ টা জিনিস। ১ ভাই আমাদের ডিএনএ চেঞ্জ করে দিতে পারে। ২ ডিএনএ চেঞ্জ করার সাথে, সাথে এটা আরেকটা কাজ করতে পারে। তেজস্ক্রিয় আইসোটোপ যদি আমরা ঠিকঠাক মতো ইউজ করতে না পারি, এটা বোমার মতো ব্লাস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? বিদ্যুৎ তো ১৮৯৬ সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা দুর্ঘটনা ঘটছিল এবং সেই চেরনোবিলের যেই আইসোটোপ যেটা বেরোইছিল, তেজস্ক্রিয়তা যেটা বেরোইছিল, ওইটার কারণে ওইখানের যত জীব ছিল সবার জীবের ডিএনএ তে চেঞ্জ হয়ে গেছে এবং ওইখানে এখন পর্যন্ত কোন মানুষ বাস করতে পারে না। ঠিক আছে? এটা এতটা বিষাক্ত হয়ে গেছে। চেরনোবিলের সেই দুর্ঘটনা। বুঝছো? ওকে। সো এটার মধ্য দিয়েই আমাদের মেগা চ্যাপ্টার, চ্যাপ্টার 3 এটা শেষ হয়ে গেল। আ সো আমার কান্না চলে আসতেছে। তোমাদের সাথে দেখা হবে না অনেকদিন। ইনশাআল্লাহ নেক্সট ডে আমাদের আবার দেখা হবে। হয়তো অন্য কোনো নতুন চ্যাপ্টার দিয়ে। নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদের এই চ্যাপ্টারের ইম্পোর্টেন্ট সিকিউ এবং ইম্পোর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে হচ্ছে কাজ করব। মানে পড়ায় দিব তোমাকে। তো নেক্সট ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা ইম্পোর্টেন্ট সিকিউ গুলো সলভ করব। আমি অ্যাকচুয়ালি সিকিউ সলভ করব না, আমি সিকিউ দেখায় দিব। কারণ এই মেক্সিমাম সিকিউই আমি এখানে অলরেডি করায় দিছি। তোমাদেরকে বলে দিছি যে ভাইয়া এটা ইম্পোর্টেন্ট। যেমন তোমাকে শতকরা পরিমাণ নির্ণয় করতে দিবে আইসোটোপের। ঠিক আছে? এটা কি আমার দেখানোর দরকার আছে? এটা তো তোমরা পারোই। রাদারফোর্ড এর পরমাণু মডেল ব্যাখ্যা করতে বলবে। তোমরা পারোই।
বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করতে বলবে। এটা তো পারবেই। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমি এইটা নিয়ে আলোচনা করব। আর আ ওইখানে তোমার হচ্ছে থাকবে অনেকগুলা। সো সবগুলা সিকিউই আমি চেষ্টা করব তোমাদেরকে পড়ায় দেওয়ার জন্য। আর এরপরে হচ্ছে এমসিকিউর ক্লাস হবে। ঠিক আছে? এটার উপর মোস্ট প্রবাবলি ২ টা সিকিউ ক্লাস হবে এবং ১ টা এমসিকিউ ক্লাস হবে। তার মানে এটার উপর আরো ৩ টা ক্লাস বাকি। ঠিক আছে? ওকে, ওকে। আর তোমরা যারা হচ্ছে স্লাইডটা চাও, স্লাইডটা অ্যাকচুয়ালি স্পেশাল কিছুই না। স্লাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বইটাই স্লাইডে তুলে ফেলা হইছে। সো একটু আপগ্রেড করা হইছে। কিছু পয়েন্ট এড করা হইছে। সো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে হচ্ছে যে স্লাইডটা দিয়ে দিচ্ছি ভাই। সরি ভাই আমি শুরুতে তোমাদের দেই নাই। না দেওয়ার কারণ আছে। শুরুতে আমি যদি স্লাইডটা দিতাম তাহলে তোমরা আমার হাতের লেখাগুলো আমার হাতের লেখা একটু খারাপ হইলেও যদিও এতটাও খারাপ না। এসএস এর মধ্যে অপূর্বতার পরে আমার হাতের লেখাটা মোটামুটি ঠিক আছে? অপূর্বতার পরে আমার হাতের লেখা সুন্দর। তো যাই হোক, বুঝতে পারলেই হইল। ঠিক আছে? আমার হাতের লেখা এতটাও ভালো না। আমি প্রাউড ফিল করে অহংকার করি না। আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক। বাট আমি চাইছি যে আমার হাতের লেখাটা তোমরা পড়ো। কারণ হাতে লিখলে মনের ভাব যত ভালো করে প্রকাশ করা যায়, স্লাইডে অ্যাকচুয়ালি অতভাবে সুন্দরভাবে মনের ভাবটা প্রকাশ করা যায় না। হাতে লিখলে অনেক কিছু হচ্ছে ছবি বোঝানো যায়। যেটা অ্যাকচুয়ালি ম্যাথের ক্ষেত্রে হয়তো তোমার জ্যামিতি বাদে আর কোনটাতেই ছবি এঁকে ফিগার লেখা পসিবল না। হ্যাঁ? বাট কেমিস্ট্রি আর বায়োলজি হাত দিয়ে অনেক উদাহরণ দিয়ে বোঝায় হচ্ছে ছবিটা মনে রাখতে হয়। সো আমি তোমাদেরকে বলব আমার ক্লাসটা করছো, যারা আমার পুরা ক্লাসটা করছো তারা YouTube এ যেকোনো কেমিস্ট্রি ক্লাস করবা। আমার চেয়ে বেটার পড়াতে মানে যদি তোমার মনে হয় যে আমার চেয়ে বেটার পড়াইতেছে বা আমার চেয়ে বেটার বুঝতেছো তাহলে আমি আর নেক্সট চ্যাপ্টারের ক্লাস নিতে আসবো না। ঠিক আছে? বাট I strongly believe ইনশাআল্লাহ এর চেয়ে বেটার ক্লাস কোথাও হবে না। সো তোমরা যারা ফিউচার স্কুলে এজন্য বলতেছি না যে সবচেয়ে ভালো পারবে। আমি এটার কারণে বলতেছি। যারা এই ক্লাসগুলো সবগুলো পুরোপুরি করছো তোমরা নিজের মধ্যে এই কনফিডেন্সটা রাখো। যে ইনশাআল্লাহ যেই কোশ্চেনে আসুক না কেন সেটা পারবে এবং যখন আমরা সিকিউ সলভ করব তখন আমাদের ওই জিনিসটা আরো স্ট্রং হয়ে যাবে। আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু ভালোভাবে পড়াশোনা করছি। আর যারা হচ্ছে এখনো সবগুলা ক্লাস করো নাই, অনেকেই হচ্ছে সাউন্ড প্রবলেম এর কারণে করতে পারো নাই। এটা তোমাদের সমস্যা, তোমাদের টেকনিক্যাল সমস্যা, এটা আমারও সমস্যা না। সো তোমরা যেটা করো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি প্লিজ তোমরা রেকর্ডেড ক্লাসগুলো করে নিও। ঠিক আছে? রেকর্ডেড ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার পুরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে? আমি খুবই কম্প্যাক্ট ক্লাস ১ ঘন্টার মধ্যে ক্লাস শেষ করার ট্রাই করি। কথা মানে অযথা কথা কম বলি। আমি ইম্পোর্টেন্ট কথাই বলার চেষ্টা করি ক্লাসের মধ্যে। আমার প্রত্যেকটা কথা ক্লাসের মধ্যে ইম্পোর্টেন্ট। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে? ওকে। সিকিউ এমসিকিউ ক্লাসে দেখা হবে। সো এসএসসি ২৮ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম।